সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডালরে। শুরুতেই জানাবো নিটল টাটার সংবাদ শিরোনাম। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত 5 জন নিহত, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কোটা বাতিল দাবিতে বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের, দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে জনগণ। কোটা বাতিলের বিষয়টি এখন আদালতের এখতিয়ার, আন্দোলন অযৌক্তিক বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরের লক্ষ্য বাণিজ্য ও আর্থিক সহায়তা জোরদার, 20টি স্মারক সইয়ের আশা। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 30 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। হতাহতদের সহায়তা করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রবিবার বিকেল 5:15টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সেউজগাড়ি ইসকন মন্দির থেকে রথযাত্রাটি বিকেল 5টার দিকে বের হয়। পথে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অনেকে আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার ছিঁড়া পড়ছে, তার যখন ছিঁড়া মাটিতে পড়ে গেছে তখন ওই নিচের লোকগুলা তখন নিহত হয়ে গেছে। আমরা দেখতেছি খালি আগুন জ্বলতেছে উপরে, এই পর্যন্ত দেখি লোকজন সব পড়ে আছে। নিচে দেখে যে না হলো 50-60 জন লোক 50-60 জন লোক পড়ে আছে। বগুড়ার পুলিশ সুপার জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কোনো একটি অসতর্ক মুহূর্তে, তবে মনে হয় এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের উৎসব আয়োজন হলে যাতে এই ধরনের ঘটনা না হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, হতাহতদের আর্থিক সহযোগিতা দেয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা মারা গিয়েছে তাদের সৎকার বাবদ আমরা সৎকার বাবদ একজন পার হেড আমরা 25,000 টাকা করে আমরা দেবো, সিদ্ধান্ত নিয়েছি। এবং যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসাও যদি প্রয়োজন করে সেই চিকিৎসা বাবদ আমরা খরচ আমরা বিয়ার করবো। দুর্ঘটনার 10 থেকে 15 মিনিট আগে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগিবুল আহসান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী রথযাত্রা উদ্বোধন করেন। দীপ্ত বার্তা কক্ষ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। কুমিল্লা সিলেট মহাসড়কের মনকষাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, 4 লেন সড়ক নির্মাণ কাজের জন্য গাছ কাটার কাজ চলছে। দুপুরে কেটে রাখা কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে ওঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে। এতে 2 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার জুবানতলের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে আরিফুল ইসলাম ও সীতাকুণ্ডের জাহানাবাদের আব্দুল সালামের ছেলে পারভেজ মিয়া। পারভেজের বাড়ি বরিশালে হলেও সীতাকুণ্ডে বসবাস করতেন। পারভেজ ক্রেনের চালক আর আরিফুল তার সহযোগী। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে রবিবারও আন্দোলন হয়েছে রাজধানীতে। আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়। রবিবার বেলা 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে পৌঁছায়। সেখানে তারা সড়ক অবরোধ করে। মুক্তিযোদ্ধারা অস্ত্র ছাড়া অস্ত্র হাতে যুদ্ধে গিয়েছিল কিসের জন্য? বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য, নব্য বৈষম্যের শিকলে এই বাংলাদেশকে বন্দী করার জন্য না। যথেষ্ট সেবা দেওয়ার সক্ষমতা না থাকে কোটার মাধ্যমে আমি যদি সংশ্লিষ্ট পদে কর্মরত হয়ে যাই, তো সেখানে তো দেশ ক্ষতিগ্রস্ত হলো। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এতে বিকেল 4:45 থেকে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবন্ধী কোটা অবশ্যই থাকা জরুরি, উপজাতি কোটা, এই 2টি কোটা অবশ্যই থাকা জরুরি। মেধার ভিত্তিতে, যোগ্যতার
যোগ্যতার ভিত্তিতে সবাই তার নিজ নিজ অবস্থানে যাবে। যার যোগ্যতা নেই সে ক্ষমতার বলে বা কোটার বলে অযোগ্য হয়েও যোগ্য মানুষের জায়গা কেড়ে নিতে পারবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। ঝড় হোক, বৃষ্টি হোক, আধার রাত্রি যাই হোক, বুলেট বোমার ভয়, হামলা মামলার ভয়, পুলিশি ভয়, কোনো প্রকার ভয় শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে সরাতে পারবে না। 2018 সালে এমন এক আন্দোলনের পর সরকারি চাকরিতে সকল ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয়। হাইকোর্ট সম্প্রতি এক রায়ে পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল করেছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর মতো বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে আটকা পড়ে অনেক যানবাহন, ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। রবিবার বিকালে চট্টগ্রাম শহরের ১৬ শহর স্টেশনে জড়ো হয়ে নগরীর ২ নম্বর গেট মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ এবং চট্টগ্রামের অন্যান্য কলেজের শিক্ষার্থীরা যোগ দেন। এতে অক্সিজেন, বহদ্দারহাট, চকবাজার ও নিউ মার্কেট সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। প্রতিবন্ধী এবং উপজাতি কোটা যারা আসলে এটা যোগ্য, যাদের দরকার, তারা ছাড়া বাকিরা মেধা দিয়ে লড়াই করে চাকরির জায়গাটা অবস্থান করে নেয়। আলটিমেটলি সবাই বাংলাদেশী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা পড়াশোনা করব, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব, এজন্যই আমরা যতদিন না পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি আদায় করতে পেরেছি আমরা এই রাজপথ ছাড়বো না। তাই আমাদের পড়াশোনা 3-4 মাসের জন্য চলে যায় যাক, কিন্তু সারা জীবনে আন্দোলন না করে সারা জীবন কান্না করতে চাই না। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা। রূপাতলী ও নথুল্লাবাদ এলাকা অবরোধ করায় সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন। পরে প্রায় 2 ঘন্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। আমরা মনে করি কোটার একটা যৌক্তিক সংস্করণ হওয়া দরকার। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত মনে করেন যে আমরা আমাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাব। একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করায় 10 মাইল সড়কে যানজট সৃষ্টি হয়। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। কোটা বাতিল আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষের আলোচনা সভায় তিনি এই কথা জানান। শেখ হাসিনা বলেন, কোটা পদ্ধতি বন্ধ করা হয়েছিল, কিন্তু হাইকোর্টের রায়ে ফের তা বহাল হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনীতিবিদ সহ সবার সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া দরকার। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ আর দেশকে পেছনে নিতে পারবে না। আজ ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। ভিভিআইপিদের নিরাপত্তা দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে 1975 সালের 5 জুলাই PGR প্রতিষ্ঠিত হয়। রবিবার ঢাকা সেনানিবাসে সংস্থাটির 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতির পিতার অবদান ও বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরেন। ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। কারো ওরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না,
আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি, সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখিয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন, সেই জন্য আমার সবসময় দোয়া থাকে। আমি যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, সেই সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে, হেফাজত করে, সেটাই আমি চাই। প্রধানমন্ত্রী জানান, বিশ্বের প্রতিটি ফোরামে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার থাকবে বাংলাদেশ। আমরা প্যালেস্টাইনদের পক্ষে আছি, কারণ এইভাবে গণহত্যা, শিশু নারীদের উপর অত্যাচার আর যে মানবতার কষ্ট তারা করে যাচ্ছে, এটা সত্যি সহ্য করা যায় না। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন সহ 20টিরও অধিক বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে, তবে কোনো চুক্তি হচ্ছে না। রবিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে রাষ্ট্রীয় এই সফরে। বলেন, সফরে হতে পারে 20-এর অধিক সমঝোতা স্মারক সই। চায়নার সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, সেটি নিবিড় না কম নিবিড় সেটা দিয়ে তো আমি বলতে চাই না। চায়নার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং চায়নার সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র। ডেফিনেটলি এই সফর আমাদের সেই সম্পর্ককে আরও স্ট্রেংথেন করবে, আরও ওয়াইডেন করবে। সংবাদ সম্মেলনে আসে তিস্তা প্রকল্প প্রসঙ্গ। মন্ত্রী জানান, ভারত ও চীন দুই দেশই এই মেগা প্রকল্পে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে, তবে তিস্তা প্রকল্পে যুক্ত হওয়ার বিষয়ে ভারতকে এগিয়ে রাখেন পররাষ্ট্রমন্ত্রী। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক, যেহেতু এটি আমাদের দুই দেশের যৌথ নদী। পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন মন্ত্রিসভার 6 সদস্য ও বেশ কয়েকজন সচিব সহ ব্যবসায়ীদের শীর্ষ নেতৃবৃন্দ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছে কুড়িগ্রাম, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নওগাঁ সহ বিভিন্ন জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলমান বন্যায় দেশের 18 জেলায় 20 লাখ মানুষ এখন পানিবন্দী। বন্যা দুর্গতদের জন্য খোলা 3000 কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 40,000 মানুষ। বাড়ি ঘরের ভিতর দিয়ে ধার যাচ্ছে, এমনকি বাড়ি ঘরের আশঙ্কাজনক। বন্যার পানিতে নিজের ভিটে হারিয়ে এমন ভাসমান জীবন পার করছেন কুড়িগ্রামের অনেক মানুষ। নাগেশ্বরীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে 12টি গ্রাম। সেখানে দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকট। কোনো পানি আসিল না, আসলেও অত সময় আসিল না, কিন্তু নদী ভাঙছে, কিরকম কতটা নদী ভাঙছে, বাঁধ ছিঁড়ে যায়, বাড়ি ঘর তলে, রাস্তাঘাট পুড়ে পড়ে গেল। টাঙ্গাইলে তীব্র স্রোতে ভাঙছে কাঁচা পাকা সড়ক, প্লাবিত হয়েছে বাড়িঘর, হাট বাজার, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ। ঝিনাই নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার 36 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার চরাঞ্চলের 34টি ইউনিয়নের প্রায় 24,000 মানুষ পানিবন্দী। সব জায়গায় তলায় গেছে, সেখানে আমরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে পানির ভিতরে হাবুডুবু খাইতেছি। পাহাড়ি ঘর সব কিছু ভাঙে বিড়াল হয়েছে। উজানের ঢল আর টানা বর্ষণে জামালপুরে পানিবন্দী হয়ে আছে প্রায় 2 লাখ মানুষ। যমুনা নদীর পানি বাহাদুরবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বাজারও যাওয়া যাচ্ছে না, আর নেমো চেয়ারম্যান কোনো খোঁজ খবরও নিতেছে না। চাপলা পানি আমরা কিভাবে আছি, খুব কষ্টই আছি। নওগাঁর আত্রাই উপজেলার একাধিক স্থানে বাঁধ ধসে গেছে। এতে উপজেলা সদরের সাথে উপজেলার পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলমান বন্যায় দেশের 18 জেলায় 80 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা 18টি, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 20 লক্ষ। দুর্গত লোকদের আশ্রয়ের জন্য প্রায় 3000 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় 40,000 লোক আশ্রয় নিয়েছে। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, আরেকটা বন্যা হওয়ার শঙ্কা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমস্ত পৃথিবীতে আজকে একটি মডেল। তানভীর খন্দকার, দীপ্ত, বার্তা কক্ষ। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষকদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। একই দাবিতে কর্মবিরতি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স ফেডারেশন ও কর্মচারী সমিতির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কোটা ও পেনশন স্কিম নিয়ে আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সচিবালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এই কথা জানান। ওবায়দুল কাদের বলেন, সর্বজনীন পেনশনে প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমাধান হয়ে যাবে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের উপর ভর করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অবৈধভাবে 17 জনকে নিয়োগ দিয়ে প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের মামলায় বাগেরহাট পৌরসভার সাবেক 15 কর্মচারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় মামলায় অপর 2 আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। 2020 সালের 7 অক্টোবর দুদকের খুলনা কার্যালয় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের দুর্নীতির তদন্ত শুরু করে। 2021 সালের 25 নভেম্বর অবৈধ নিয়োগের মাধ্যমে সরকারি কোষাগার থেকে 1,26,88,800 টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। সেপ্টেম্বরে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় 45তম দাবা অলিম্পিয়াডের টিকিট পেয়েছেন রানী হামিদ। বাংলাদেশ জাতীয় মহিলা দাবার শীর্ষ 5 দাবারু পেয়েছেন অলিম্পিয়াডের টিকিট। জাতীয় দাবার প্লে অফ রাউন্ডে রানী হামিদ 6ষ্ঠ স্থান অর্জন করার কারণে সে তালিকায় ছিলেন না এই কিংবদন্তি। কিন্তু টুর্নামেন্টে দ্বিতীয় হওয়া মহিলা ফিদে মাস্টার নারায়ণগঞ্জের শারমিন সুলতানা শিরিন পারিবারিক কারণে অলিম্পিয়াডের দল থেকে নাম প্রত্যাহার করেছেন। ফলে 6ষ্ঠ হওয়া রানী হামিদ সুযোগ পাচ্ছেন অলিম্পিয়াডে। 1985 সালে তিনি ফিদে আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান। 3 বার ব্রিটিশ মহিলা দাবায় চ্যাম্পিয়ন হন তিনি। শ্রীলঙ্কা জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হলেন সাবেক অধিনায়ক সনদ জয়সুরিয়া। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর প্রধান কোচ ক্রিস সিলভারউড ও পরামর্শক মাহিলা জয়বর্ধনে পদত্যাগ করেন। তাই ভারত ইংল্যান্ড সিরিজে দল পরিচালনার জন্য আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে 55 বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পরামর্শক ছিলেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের মতো টি-20 বিশ্বকাপেও প্রথম পর্ব থেকে বাদ পড়ে শ্রীলঙ্কা। ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতায় আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জায়গা করতে পারেনি 1996-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত 5 জন নিহত, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কোটা বাতিল দাবিতে বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের, দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে জনগণ। কোটা বাতিলের বিষয়টি এখন আদালতের এখতিয়ার, আন্দোলন অযৌক্তিক বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরের লক্ষ্য বাণিজ্য আর্থিক সহায়তা জোরদার, 20টি স্মারক সইয়ের আশা। এই ছিল এখনকার মতো। এরই সাথেই বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।